নমস্কার। পঙ্কজ দত্তর বাৎসরিক প্রয়াণ দিবসে আমি শ্রদ্ধা নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি। কয়েকজন উপস্থিত এখানে ব্যক্তিত্ব যারা আছেন, প্রথমেই বলি এদের প্রণাম জানাচ্ছি ভারতীয় সংস্কৃতি অনুযায়ী নয়। ভারতীয় সংস্কৃতিতে প্রণাম তাকেই জানায় যে বয়োজ্যেষ্ঠ। এখানে উপস্থিত ছিলেন অববায়ের পিতামাতা, বরুণ বিশ্বাসের দিদি প্রতিমা দত্ত এরা, এবং আমার বন্ধু পত্নী ইন্দ্রাণী দত্ত। এরা আগের তিনজন অবশ্যই আমার কনিষ্ঠ। ইন্দ্রাণী দত্ত নিজের বয়স যাই হোক, যেহেতু আমার বন্দিপত্রী, সমসাময়িক কালেরই আমি ধরে নিচ্ছি স্বামীর সুবাদে। তো কাউকে প্রণাম জানানোর কথা নয়, শুভেচ্ছা জানানোর, স্নেহ জানানোর কথা, কিন্তু প্রমাণ জানাচ্ছে এই জন্য যে এরা নিজের এত বড় ক্ষতি স্বীকার করে আজকে প্রতিবাদী কণ্ঠকে জনমানুষের সামনে তুলে ধরার জন্য নিজের জীবনের দুঃখকে বরণ করে আজকে মানুষের সামনে এই বিদ্রোহকে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এই চেষ্টা তাদের নিজের নয়, এই চেষ্টা তাদের পারিবারিক নয়, এই চেষ্টা সমাজের সমস্ত মানুষের। একটা কথা বলি, অনেকেই আমরা তথাকথিত নিরপেক্ষ মানুষগুলো, শিক্ষিত পণ্ডিত, রাজনীতি শব্দটা শুনলে আমরা কেঁপে উঠি, ওটার আড়ালে সরে যাই, কিন্তু আমরা ভুলে যাই এই যে এক একটা মৃত্যু, পঙ্কজের মৃত্যু, বরুণ বিশ্বাসের মৃত্যু, ইন্দ্রাণী দত্তের স্বামীর মৃত্যু, অভয়ার মৃত্যু, কোনোটা ধর্ম নিরপেক্ষতার কারণে নয়। প্রত্যেকটা মৃত্যু হয়েছে দুর্নীতিকে আড়াল করার জন্য। রাজনৈতিকভাবেই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। শাসক দলের অত্যাচার এই প্রতিবাদী কণ্ঠকে দাবিয়ে দিয়েছে। তাই আমরা যদি এখানে সুকৌশলে রাজনীতিকে বর্জন করতে চাই, তাহলে কোনো না কোনো প্রকারে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে, অথবা আজ এদের প্রতি শ্রদ্ধা নিবেদনটা অর্থহীন হয়ে যাবে। যদি শ্রদ্ধা নিবেদন করতে হয়, এদের শুধু সমবেদনা জানানো নয়, আজকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে জন্য, যেই দুর্নীতিকে এই সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যারা বলিদান দিয়েছে, তাদের জন্য আমরা কি প্রতিজ্ঞা নিয়ে যাচ্ছি। যেটা ইন্দ্রাণী দত্তের বলার কথা ছিল সেটা আমি বলি। সঞ্চালক মহোদয়া পঙ্কজের জীবনপঞ্চী আলোচনা বলেছিলেন যে পড়াশোনা শেষ করে হরিণঘাটার একটি স্কুলে শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছে। সৌভাগ্যবশত সে একই দিনে, একই সময়ে পঙ্কজের আমি নাম ধরেই বলছি, অধ্যর্থের দাবিতে নয়, বন্ধুত্বের দাবিতে পঙ্কজকে পঙ্কজ বলেই ডাকতাম। কৈশোরের সে ডাক ভুলবার নয়। দীর্ঘদিন আমরা পরিচয় রক্ষা করেছিলাম, এবং তার শেষ নিঃশ্বাস থেকে 1.5 মাস আগেও তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। শুনুন, আজ পৃথিবী জনসংখ্যার পদভারে জর্জরিত। 2-4 জন হারিয়ে গেলে আমাদের দুঃখ হয় না, পৃথিবী শান্তি পায়, তার ওজন কমে। কিন্তু কিছু কিছু মৃত্যু একেবারে সমাজের বুকে দুটো জিনিসের আবির্ভাব ঘটায়। এক দুর্বল শ্রেণীর মানুষ বসে কাঁদে, এত বড় প্রতিবাদী ব্যক্তি চলে গেল, আর কিছু কিছু মানুষ আর কান্নার মধ্যে থেকে গর্জে উঠে প্রতিজ্ঞা করে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হবে না, তাদের যে কাজ অসমাপ্ত রয়ে গেছে তাকে সমাপ্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আমাদের ভাববার বিষয়। দিদি একটু আক্ষেপ করে বলেছিলেন, জানি না কাদের কথা বললেন, যেহেতু পঙ্কজ আমার কৈশোরের বন্ধু,
একই দিনে স্কুলে প্রবেশ করেছিলাম কর্মজীবনের প্রথম দিন। পরে আমি সেখানে কর্মজীবন শেষ করে আরেকটা হাই সেকেন্ডারি স্কুলে হেডমাস্টারকে অবসর নিয়েছি। ও বিরাট যাত্রা করে আরেকটি স্কুল আইপিএস করে বিশাল জায়গায় পৌঁছে গেছে। আজকে অবাক লাগে, শতাব্দী প্রাচীন দাসত্ব বিলোপ হয়েছে, ভারতবর্ষে রাজন্য প্রথা বিলোপ হয়েছে, জমিদারি প্রথা বিলোপ হয়েছে, শুধু জমিদারের প্রজা কেউ নেই। তো অবাক লাগে যে গ্রামের, ও গ্রাম থেকে এসছে পঙ্কজ, আমিও গ্রাম থেকে উঠে এসছি, যে গ্রামের অশিক্ষিত মানুষ, অর্থনৈতিকভাবে অশিক্ষিত, শিক্ষার দিক থেকে অশিক্ষিত, সাধারণ জীবনযাপন তারা বোঝে না, পৌরুষত্ব কাকে বলে, দাসত্ব কাকে বলে। কিন্তু আমার অবাক লাগছে এই আইএস আইপিএস স্কুলের মানুষরা কি নির্লজ্জ দাসত্ব। একজন আইএস দেখছেন, তার কর্মজীবনে আজও অন্য পথ ধরে এসে কিভাবে একটা স্বৈরাচারীর পদলেহন করছে, লজ্জা ঘৃণায় নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করে। একজন স্বৈরাচারী মহিলা তার গণতন্ত্রের চাদর পরে ধর্মের ওড়না দিয়ে কিভাবে মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছে। এবং লজ্জা হয়, তথাকথিত বিদ্বজ্জন সভায় তিনি ঘোষণা করেন বাংলার রাষ্ট্রীয় সঙ্গীত। প্রাদেশিক কাকে বলে, প্রাদেশিকতা কাকে বলে, প্রাদেশিক জীবন কাকে বলে, রাষ্ট্র কাকে বলে বোধভাষ্য নেই, কারণ তার সমস্ত ডিগ্রি তো অবৈধ। সুতরাং সে বলে বাংলার রাষ্ট্রীয় সঙ্গীত। আর এই স্থাপকের দল আজকের বিদ্বজ্জনের হাতে মেনে নেয়, 32টা দাঁত বের করে হাসে, 1 লক্ষ টাকা ভাতা নিয়ে বাড়িতে শান্তির পুঞ্জ তৈরি করে। অবাক লাগে। পঙ্কজ রাতার ব্যতিক্রম। দিদির একটা বেদনা আমি বলেছে, আমি শুনেছিলাম, জানি না এরা পড়ে কিনা, তার মধ্যে 3টে ব্যক্তি আইপিএস ছেড়ে এসে সাংঘাতিকভাবে মানুষের সামনে এবং কর্মজীবনে তারা করেছেন। পঙ্কজ দত্ত, নজরুল ইসলাম বিশ্বাস, উপেন বিশ্বাস। আমি কিন্তু ইন্দ্রানীতির সাথে কথা হয়নি, কারা কারা আসবেন, উনি আসতে বলেছেন, আমি এসেছি। কিন্তু আমার খুব ধারণা ছিল আজকের এই মঞ্চে আমন্ত্রণ না পেলেও উপেন বিশ্বাস থাকবেন, আজকের মঞ্চে আমন্ত্রণ না পেলেও নজরুল ইসলাম থাকবেন। কেন? টিভিতে পাণ্ডিত্য দেখাবার জায়গা নয়, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রচার নয়। সামগ্রিকভাবে লড়াই যদি আমরা না দিতে পারি, একটা চরম স্বৈরাচারী যার কাছে সমস্ত অর্থ ভাণ্ডার, মানুষ, মনোবল, ধনবল সব রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করা যাবে না, যাবে না, যাবে না। তাই ঐক্যবদ্ধ হন। তা না হলে আমি বলি, আপনাদের বলে যাচ্ছি, আমি গ্রামের ছেলে, গ্রামের মানুষ, আজ তো ছেলে নেই, বুড়ো হয়ে গেছি। আমি গ্রামে জন্মেছি। গ্রামের মানুষের ঘৃণা প্রতিদিন বর্ষিত হচ্ছে। তারা কিন্তু তাকিয়ে আছে শহরে শিক্ষিত মানুষগুলোর দিকে। তারা যদি মেরুদণ্ড হারিয়ে দাসত্বের বোঝা বয়ে নিয়ে পদলেহন করে বাঁচতে চায়, তাহলে কিন্তু এর থেকে আমাদের মুক্তি নেই। তাই আমাদের এই সুন্দর জীবন ত্যাগ করে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসুন আমরা কাজ করি একসাথে। তা যদি না হয়, আমার ক্ষুদিরাম, আমার বিনয় বাদল দীনেশ, আমার সূর্য সেন, ওই চন্দ্রশেখর আজাদ, মাতঙ্গিনী হাজরা কি রেখে গেল? মানুষ মায়ের শৃঙ্খল মোচনের জন্য হাসি মুখে গিয়ে ফাঁসি কাটে ঝুলল। তারা জানে আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর বিনিময়ে হাজার হাজার মানুষ জেগে উঠবে এবং একদিন ভারতবর্ষ স্বাধীন হবে, মানুষরা শৃঙ্খল মুক্ত হয়ে ভারতের সন্তানরা বসবাস করবে। আজ খুব লজ্জা লাগে, সেই রবীন্দ্রনাথের বংশধর হয়ে, উত্তরসূরি হয়ে, বিবেকানন্দের উত্তরসূরি হয়ে, নেতাজির উত্তরসূরি হয়ে, রামমোহন বিদ্যাসাগরের উত্তরসূরি হয়ে, তাদেরই রক্ত বহন করে আমরা কিভাবে ক্লিবত্ব ধারণ করে চলেছি। শুধু দুটো পয়সার লোভে আমরা কিভাবে পা চাটছি,
কুকুরের মতো লজ্জা হয়। যদি এই লজ্জা দূরীভূত করতে চান, যদি স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে চান, যদি প্রত্যেকটা মানুষের হৃদয়ের ব্যথা আপনাদের মনের মধ্যে থেকে থাকে, আসুন সংঘবদ্ধ হই। রাজনৈতিক চিন্তা থাকবেই, রাজনৈতিক বহুত্ব থাকবেই, কিন্তু স্বৈরাচার কিন্তু রাজনীতি মুক্ত। হিটলারের স্বৈরাচার, আমার রাজ্যের স্বৈরাচার, দুটো দুই রূপ, কিন্তু উদ্দেশ্য এক। সুতরাং রাজনীতি করবেন না স্বৈরাচারকে তাড়াবেন, রাজনীতি করবেন না অধ্যত্ববাদকে তাড়াবেন, এরকম অলিক কল্পনা করে ইউটোপিয়ান চিন্তা করে লাভ নেই। এই পঙ্কজ আমার বন্ধুবর, কৈশোরকালের বন্ধু। পঙ্কজকে আমি দেখেছি মর্নিং শোজ দ্য ডে, টিফিনে যখন স্টাফ রুমে বসতাম, তন্ময় আমরা 25-30 জন শিক্ষক ছিলাম, তার বক্তব্য শুনতাম। সেদিনই দেখেছিলাম কি প্রত্যয় তার মনে, সেদিনই দেখেছিলাম এই পড়াশোনার জ্ঞান, বিভিন্ন জার্নাল পড়ে, সারা দেশের বিদেশের বিভিন্ন ইভেন্টের সঙ্গে সরাসরি যোগ। তাই আমরা শুধু পরের কথা শুনে চায়ের দোকানে বসে আলোচনা করে লাভ নেই। দেশীয় রাজনীতি, বিশ্ব রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের স্বৈরাচার, দেশের দুর্বৃত্তায়ন, দেশের দুর্নীতি, সমস্ত বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের যেমন শিক্ষা দরকার, তেমনি সাহস দরকার। আজ পঙ্কজদের শুনে বলতে ইচ্ছা করে সে বিবেকানন্দের ভাষায়, fear alone is death, so from this day be fearless. Of it was to lay down your life for your own liberation and for the good of others. What good is it carrying a load of bones and flesh? অর্থাৎ যার বাংলা অর্থ দাঁড়ায় মৃত্যু এবং দাসত্ব সমার্থক, মৃত্যু এবং ভয় সমার্থক। যেদিন তোমার ভিতরে ভয় প্রবেশ করেছে সেই দিন তোমার মৃত্যু এসে গেছে। সুতরাং আজই বেরিয়ে পড়ো মৃত্যুকে জয় করে, তা না হলে এই রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে চলে তোমার লাভ নেই। আসুন বিবেকানন্দের সেই বাণী শুনে আমরা গর্জে উঠি। আমরা একটা প্রবাদ জানি, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দ্যার ডেথ। কাপুরুষরা মৃত্যুর আগেই বারবার মরে। পঙ্কজ দত্ত যদি স্বাভাবিক মৃত্যু হতো 10 বছর পরে, তাহলে এই স্মরণ সভা হতো কিনা সন্দেহ, এই স্মরণ সভায় আমরা প্রতিজ্ঞা নিতে পারতাম কিনা সন্দেহ। কিন্তু পঙ্কজ দত্তের মৃত্যু যেভাবে হয়েছে, সেই মৃত্যু আমাদের মধ্যে এক চরম প্রতিবাদের ভাষা জাগিয়ে দিয়ে গেছে। তার বক্তব্য, তার বাচনভঙ্গি অন্যদের থেকে অনেক ছিল বলিষ্ঠ। তার কথা বলার ভঙ্গি, তার সাহসিকতা, প্রেজেন্টেশন অফ স্পিচ, এইগুলো স্মরণ করিয়ে দিয়েছে আমাদের। তার সঙ্গে সমতালে সুর মিলিয়ে আমাদের প্রতিবাদী হয়ে উঠতে হবে। সুতরাং চিত্ত যেথা ভয় শূন্য উচ্যুত শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গন্তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এইরকম একটি ভারতবর্ষ রচনার জন্য যদি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের জীবনকে উৎসর্গ করি, তাহলে ব্যর্থ জীবন। অনেকেই এখানে আছেন, আমার চেহারা দেখে মনে হচ্ছে দুর্বল অর্থনৈতিক শ্রেণীর লোক খুবই কম, প্রায় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এখানে হাজির হয়েছি। প্রত্যেকেরই বাড়িতে খাদ্য সঞ্চয়ের কোনো অসুবিধা নেই। ছিল না নেতাজিরও। উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, সচ্ছল সমাজে জন্মগ্রহণ, সচ্ছল পরিবারে। আইসিএস পরীক্ষায় 3rd হয়ে তিনি আইসিএস গ্রহণ করেননি। ভারতবর্ষের মুক্তির জন্য কোথায় হারিয়ে গেলেন। আজ আমাদের সে বাঙালি বীরকে আমরা হারিয়েছি, কিন্তু তার আদর্শ রয়ে গেছে। মাত্র 39 বয়সে বিবেকানন্দকে হারিয়ে গেছি, কিন্তু ওই বয়সে তিনি বিশ্বের সামনে ভারতবর্ষের ঐতিহ্যবাদ আদর্শকে তুলে ধরেছেন। আজ এই যে মহান পুরুষরা 19বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন, একজন মাত্র 18 শতাব্দীতে রামমোহন রায়, আর বাকি বিদ্যাসাগর, বিবেকানন্দ, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, এরা ব্যর্থ হবে আমাদের উত্তরস্বরে যদি ক্লিবাত্তে ভুগি, কাপুরুষতায় ভুগি। যদি মাথা নত করে বাঁচতে চাই, তাহলে কিন্তু বাঁচতে পারবো না। স্যালুট ইন্দ্রাণীদিকে, আমার বন্ধু পত্রিকে, স্যালুট অভয়ার বাবা মাকে। দেখুন, একটা কিন্তু চেন,
আপনারা ভুলে যাবেন না, পঙ্কজ মৃত্যু আলাদা মৃত্যু নয়। পঙ্কজ মৃত্যুর সঙ্গে লিঙ্ক রয়েছে অভয়ের মৃত্যুর লিঙ্ক রয়েছে বরুণ বিশ্বাসের মৃত্যুর, এবং দুটো মৃত্যুর মাঝখানে রয়েছে ইন্দ্রাণী দত্তের স্বামীর মৃত্যু। বিচ্ছিন্ন দেখার কোনো কারণ নেই। একদিকে অত্যাচারী নখ দন্ত সে তীক্ষ্ণ করে এগোচ্ছে, প্রতিবাদে আমাদের দুই একজনকে মৃত্যুবরণ করতে হবে। বিবেকানন্দ বলেছেন, আমরা জন্ম থেকেই মাতৃভূমির জন্য বলি প্রদত্ত। তাই এই শুধুমাত্র দুটো খাদ্য গ্রহণ করে কতগুলো বংশধরকে রেখে গিয়ে পৃথিবীর বোঝা বাড়িয়ে লাভ নেই। বায়োলজিক্যাল প্রক্রিয়া যাবে হোক, কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীর, এই ভারতবর্ষের, এই বাংলা মায়ের যে রূপ রস গন্ধ গ্রহণ করে আমার জীবনকে আমি বিকশিত করেছি, সেই মায়ের জন্য কিছু যদি করতে না পারি, জীবনের শেষ সময় আমার ঠাঁই হবে আস্থা কুড়ে। যেমন আজকে পঙ্কজের জন্য গর্বিত আমরা, এই অপবায়ের বাবা মায়ের জন্য গর্বিত, প্রত্যেকটি প্রতিবাদী মানুষের জন্য আমরা গর্বিত হয়ে যেন গৃহকোণে নিজেকে নিবেদন না করে আমরা বেরিয়ে পড়ি। So from this day be fearless of it wants to lead on your life for your own liberation and from the good of others. আমার মুক্তির জন্য, আমার দেশের জন্য চলুন সবাই আত্মবিসর্জন করি। নমস্কার। প্রতিরোধ, জাগরণ, রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা, কারোর কাছে মাথা নিচু করা, আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না। আর কবে